আসসালামু আলাইকুম। স্বাগতম সাকিব স্টোরি লাউঞ্জে। আজ শুরু করছি হুমায়ূন আহমেদের অসাধারণ গল্প গৌরীপুর জংশন। শুনতে থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি প্রথম পর্ব। মনে হচ্ছে কানের কাছে কেউ শীষ দিচ্ছে। শীষের শব্দে জয়নালের ঘুম ভেঙে গেল। সে মনে মনে বলল, বিষয় কি? কোন হালার পুঁতে? মনে মনে বলা কথাও সে শেষ করল না। মনের কথা দীর্ঘ হলে ঘুম চটে যেতে পারে। ইদানিং তার কি যেন হয়েছে, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। জয়নাল তার হাত পা আরো গুটিয়ে নিল, তবুও শীত যাচ্ছে না। মনে হচ্ছে সে শুয়ে আছে বড় একটা বরফের চ্যাঙের উপর, অথচ সে শুয়ে আছে কাপড়ের একটা বস্তার উপর। কম্বলটাও দুভাঁজ করে গায়ের উপর দেয়া, মাথা কম্বলে ঢাকা। কাজেই যে উষ্ণ নিঃশ্বাস সে ফেলছে, সেই উষ্ণ নিঃশ্বাসও কম্বলের ভিতরেই আটকা পড়ে থাকার কথা। তবু এত শীত লাগছে কেন? শীতের চেয়েও বিরক্তিকর হচ্ছে কানের কাছে শীষের শব্দ। বিষয়টা কি? কম্বল থেকে মাথা বের করে একবার কি দেখবে? কাজটা কি ঠিক হবে? কম্বলের ভেতর থেকে মাথা বের করার অর্থই হচ্ছে এক ঝলক বরফ শীতল হাওয়া কম্বলের ভেতর ঢুকিয়ে নেয়া। এছাড়াও বিপদ আছে। মাথা বের করলেই এমন কিছু হয়তো সে দেখবে যাতে মনটা হবে খারাপ। বজলু নামের ৮-৯ বছরের ছেলে কদিন ধরেই স্টেশনে ঘুরঘুর করছে। শীতের কোনো কাপড়, এমনকি একটা সুতির চাদর পর্যন্ত নেই। সন্ধ্যার পর থেকে ওই ছেলে শীতের কাপড় আছে এমন সব মানুষের সঙ্গে ঘুরঘুর করে। দেখে অবশ্যই মায়া লাগে, কিন্তু মায়াতে তো আর সংসার চলে না। মায়ার উপর সংসার চললে তো কাজই হতো। এই যে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এই কম্বলও যে কেউ ফস করে টান দিয়ে নিয়ে যেতে পারে। এখনো যে নেয়নি, এটাই আল্লাহর অসীম দয়া। আবার শীষ দেওয়ার শব্দ। বিষয়টা কি? নিতান্ত অনিচ্ছায় জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল। অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। রাত প্রায় শেষ হয়ে আসছে। স্টেশনের আলো ফ্যাকাশে দেখাচ্ছে। মালঘরে রাখা প্রতিটি কাপড়ের বস্তার উপর একজন দুজন করে শুয়ে আছে। এই বস্তাগুলি থাকায় রক্ষা হয়েছে। মেঝেতে ঘুমোতে হলে সর্বনাশ হয়ে যেত। জয়নাল চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। যা ভেবেছিলে তাই। বজলু পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। তার গায়ে চটের একটা বস্তা। শীতের সময় চটের বস্তাটা খারাপ না। ভেতরে ঢুকে মুখ বন্ধ করে দিলে বেশ ওম হয়। অল্প বয়স্কদের এর চেয়ে ভালো শীতবস্ত্র আর কিছুই হয় না। বড় মানুষের জন্য অসুবিধা। বস্তার ভেতরে পুরো শরীর ঢোকে না। কিসের রহস্য এখন বের হলো? ওই হারামজাদা বজলু কিসের শব্দ করছে? কোনো অসুখ বিসুখ নাকি? জয়নাল কড়া গলায় ডাকলো, এই এই! প্রচণ্ড শীতে ঘুম কখনো গাঢ় হয় না। বজলু সঙ্গে সঙ্গে বস্তার ভেতর থেকে মাথা বের করে বলল, জি। লাথি দিয়া মুখ ভোঁতা কইরা ফেলবাম। হারামজাদা, শব্দ করস কেন? বজলু কিছুই বুঝতে পারছে না। চোখ বড় বড় করে তাকাচ্ছে। শব্দ হয় কেন? কি শব্দ? সত্যি সত্যি কি একটা লাথি বসাবে? বসানো উচিত। এই হারামজাদা সারাক্ষণ তার পেছনে পেছনে ঘুরঘুর করে। এইভাবে ঘুরঘুর করলে একসময় মায়া পড়ে যায়। গরিব মানুষের জন্যে মায়া খুব খারাপ জিনিস। জয়নাল খেকিয়ে উঠল, এই হারামজাদা, নাম। জি। কথায় কথায় ভদ্রলোকের মতো জি বলে। টান দিয়া কান ছিঁড়া ফালামু। ছোট লোকের বাচ্চা, তুই নাম। বিস্মিত বজলু উঠে বসল। নাম? তুই নাম কইলাম। বজলু চটের ভেতর থেকে বের হয়ে এলো। জয়নাল দেখল সে সত্যি সত্যি নেমে যাচ্ছে। তার মন খানিকটা খারাপ হলো। এতটা কঠিন না হলেও হতো। তবে এর একটা ভালো দিক আছে। এই বেটা এরপর আর তার পেছনে পেছনে ঘুরঘুর করবে না। সে যখন ফেরদাউসের দোকানে পরোটা ভাজি খাবে, তখন একটু দূরে বসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে না। হারামজাদা একেবারে কুকুরের স্বভাব পেয়েছে। জয়নাল কম্বলে পুরো মুখ ঢেকে ফেলল।
বজলু এখন কোথায় যাবে, কোথায় ঘুমোবে এই নিয়ে তার মোটেই মাথা ব্যথা নেই। যেখানে ইচ্ছা যাক, শীষের শব্দ কানে না এলেই হলো। জয়নালের মন একটু অবশ্যই খচখচ করছে। সে মনের খচখচানিকে তেমন গুরুত্ব দিল না। ভেঙে যাওয়া ঘুম জোড়া লাগানোর চেষ্টা করতে লাগলো। পৌষ মাস শেষ হতে চলল। এখনো এত শীত কেন, কে জানে। মনে হয় দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। কেয়ামত যখন নজদিক তখন এই রকম উলটপালট হয়। কেয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন হয়তো চৈত্র মাসেও শীতে হু হু করে কাঁপতে হবে। জয়নালের ঘুম আসছে না। বজলুকে ধমক দিয়ে সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি। মনের খচখচানি যাচ্ছে না। শোবার মতো কোনো জায়গা পেল কি না কে জানে। ছোটখাটো মানুষ, বেশি জায়গার তো দরকার নেই। দুহাত জায়গা হলেই হয়। এই দুহাত জায়গাই বা কে কাকে দেয়। এই দুনিয়া খুব কঠিন। দুই সুতা জায়গাও কেউ কাউকে ছাড়ে না। মায়া মোহব্বত বলেও কিছু নেই। অবশ্যই মায়া মোহব্বত না থাকার কারণও আছে। কেয়ামত এসে যাচ্ছে। কেয়ামত যত নজদিক হয় মায়া মোহব্বত ততই দূরে চলে যায়। আল্লাহ পাক মায়া মোহব্বত উঠিয়ে নেন। দোষের ভাগাভাগি হয় মানুষ। অথচ বেচারা মানুষের কোনো দোষই নেই। বজলুর আপন চাচা যে বজলুকে গৌরপুর স্টেশনে ছেড়ে চলে গেল তার জন্যে ওই চাচাকে দোষী মনে করার কোনো কারণ নেই। সেই বেচারার তো নিশ্চয়ই সংসার চলছিল না। কি করবে? ভাতিজাকে স্টেশনে ফেলে চলে গেছে। তাও তো লোকটার বুদ্ধি আছে। স্টেশনে ফেলে গেছে। স্টেশন হচ্ছে পাবলিকের জায়গা, গভর্নমেন্টের জায়গা। এই জায়গার উপর সবার দাবি আছে। তাছাড়া স্টেশনে কেউ না খেয়ে থাকে না। কিছু না কিছু জুটেই যায়। আর একটু বড় হলে মাল বওয়া শুরু করবে। একটা সুটকেস নামালে 2 টাকা, ওভারব্রিজ পার হলে 5 টাকা। তেমন ভদ্রলোক হলে বাড়তি বকশিস। অবশ্যই ভদ্রলোকও এখন তেমন নেই। সামান্য একটা 2 টাকার জন্যে যেভাবে কথা চালাচালি করে, এক এক সময় জয়নালের ইচ্ছে করে একটা চর বসাতে। একদিন একটা চর বসিয়ে দেখলে কেমন হয়। চর খেলে কি করবে? কিছুক্ষণ নিশ্চয়ই কথা বলতে পারবে না। হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে। তারপর তারপর কি করবে? দেখতে ইচ্ছা করে। ভদ্রলোকরা বিপদে পড়লে মজাদার কাণ্ড কারখানা করে। তার যখন বোঝা টানার ক্ষমতা ছিল তখন মজা দেখার জন্যই ভদ্রলোকদের মাঝে মধ্যে বিপদে ফেলে দিত। একবার এক ভদ্রলোকের বিছানা বালিশ ট্রাঙ্ক সে ওভারব্রিজ পার করে দিল। 2 মনের মতো বোঝা। ভদ্রলোকের হাতে একটা হ্যান্ডব্যাগ। ওইটাও তিনি নিতে পারছেন না। বললেন, ওই কুলি, এই ব্যাগটা কাঁধে নিয়ে নে। পারবি না? কি কথার ঢং! কুলি বলেই তুই তুই করে বলতে হবে? আর এই পলকা ব্যাগ, এটাও হাতে নেওয়া যাবে না? জয়নাল উদাস ভঙ্গিতে বলল, দেন। পারবি তো? দেখিস, ফেলে দিস না। ট্রাঙ্কে কাচের জিনিস আছে। সামালকে যাবি। আপনি নিজেও সামালকে সিঁড়ি দিয়ে উঠবেন। বৃষ্টি হয়েছে, সিঁড়ি পিচ্ছিল। আরে বেটা, তুই দেখি রসিক আছিস। দেখা গেল ভদ্রলোক নিজেও বেশ রসিক। মালামাল পার করবার পর গম্ভীর গলায় বললেন, নে, 3 টাকা দিলাম। মালের জন্য 2 টাকা, 1 টাকা বকশিস। জয়নালের মাথায় চট করে রক্ত উঠে গেল। এই ছোট লোক বলে কি? সে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, টাকা দেওয়ানোর দরকার নাই। আপনার জন্য ফিরি। কি বললি? টাকা দিতে হইব না? মজা করবার জন্যেই জয়নাল উদাস গলায় বলল, টাকা পয়সা দিয়ে কি হইব কন? টাকা পয়সা হইল হাতের ময়লা। ভদ্রলোক রেগে আগুন হয়ে বললেন, 3 টাকা তোর কাছে কম মনে হচ্ছে, সেইটা তুই বল। ছি ছি, কম মনে হইব কেন? 3 টাকা অনেক টাকা। 3 টাকায় 2 সের লবণ হয়। 2 সের লবণে একটা মাইনষের 1 বছর যায়। কম কি দেখলেন? আচ্ছা, তাহলে যাই। বলেই জয়নাল আর দাঁড়ালো না। বেশ গম্ভীর চালে ওভারব্রিজের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। প্রথম কিছুক্ষণ ভদ্রলোক কথা বললেন না। তারপর ব্যাকুল হয়ে ডাকতে শুরু করলেন, এই, শুনে যাও। এই ছেলে, এই, শুনে যাও। জয়নালের আনন্দের সীমা রইল না। তুই থেকে তুমিতে উঠেছে। এটা মন্দ কি?
যে শুরুতে তাকে তুই তুই করছিল, সেই লোক তুমি তুমি করছে। এর চেয়ে বড় বিজয় তার মতো লোক আর কি আশা করতে পারে? জয়নাল ফিরেও তাকালো না। ওই লোক ছটফট করছে, মালপত্র ফেলে ছুটে আসতে পারছে না, আবার সামান্য একটা কুলি তাকে অপমান করে চলে যাবে এটাও বরদাস্ত করতে পারছে না। ভদ্রলোকের অনেক যন্ত্রণা। একসময় এসব মজা জয়নাল করেছে, এখন পারে না। এখন তার দশা কোমর ভাঙ্গা কুকুরের মতো। সত্যি সত্যি তার কোমর ভাঙ্গা। 3 মণি বস্তা আচমকা পিঠে পড়ে গিয়ে শরীর অচল হয়েছে। একটা পা শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাচ্ছে। পা মাটিতে ফেলা যায় না। ব্যথায় সর্বাঙ্গ কাঁপে। আল্লাহর কি অদ্ভুত বিচার! চালের বস্তা পড়ল পিঠে, পা হয়ে গেল অচল। একের অপরাধে অন্যে শাস্তি পাচ্ছে। পা বেচারা তো কোনো দোষ করেনি। সকাল বিকাল দুবেলা পায়ে পেট্রোল মালিশ করলে কাজ হতো। পেট্রোল হচ্ছে বাতের মহা ঔষধ। আর তার পা যা হয়েছে তাকে এক ধরনের বাতুই বলা চলে। কারণ অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়। বাত হচ্ছে একমাত্র অসুখ যার যোগাযোগ আকাশের চাঁদের সাথে। পেট্রোল জোগাড় করাই মুশকিল। বোতলে করে 3 আঙ্গুল পেট্রোল একবার মোটর স্ট্যান্ড থেকে নিয়ে আসলো। তার দাম পড়ল 5 টাকা। কি সর্বনাশের কথা! পেট্রোলের বদলে কেরোসিন তেল মালিশ করলেও হয়। তবে কেরোসিন তেলে সেরকম ধক নেই বলে মালিশের সঙ্গে সঙ্গে 1 চামচ করে খেতে হয়। খাওয়ার সময় নাড়ি ভুড়ি উল্টে আসে। তার মুখ থেকে কেরোসিনের গন্ধ কিছুতেই যেতে চায় না। অনেকদিন পায়ে পেট্রোল বা কেরোসিন কিছুই দেয়া হয় না বলে পায়ের অবস্থা আরো খারাপ হয়েছে। সারাক্ষণ যন্ত্রণা করে। তবে গত 2 দিন কোনো যন্ত্রণা করছে না। এটা খুবই ভালো লক্ষণ। মাদারগঞ্জের পীর সাহেবের লাল সুতো পায়ে বেঁধেছে বলে এটা হয়েছে কিনা কে জানে। পীর ফকিররা ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারেন। তাদের জিন সাধনা থাকে। জয়নাল মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করলো। ঘুমানো দরকার। ঘুম আসছে না। ছেলেটাকে তাড়িয়ে দেয়া ঠিক হয়নি। মনের খচখচানির জন্যেই ঘুম আসছে না। মাদারগঞ্জের পীর সাহেবের কাছ থেকে ঘুমের জন্য একটা লাল সুতা আনা দরকার। ঘুম ভাঙলে এখন আর ঘুম আসে না, বড় যন্ত্রণা হয়েছে। জয়নাল পাশ ফিরে শোলো। আর ঠিক তখন আগের মতো শীষের শব্দ। জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করলো। বজলু ফিরে এসেছে। আগের মতো পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছে। মনে হয় কোথাও জায়গা পায়নি। এই বজলু, এই! শীষের শব্দ থেমে গেল। বজলু বস্তার ভেতর থেকে মাথা বের করলো। এরকম শব্দ হয় কেন? বজলু মাথা নিচু করে বসে আছে, কিছু বলছে না। ছ্যামরা ভয় পেল নাকি? শীত লাগে? হুম। আয়, কম্বলের নিচে আয়। বজলু এক মুহূর্ত দেরি করল না। জয়নাল দরাজ গলায় বলল, এরপর থাইক্কা আমার সাথে ঘুমাইস, অসুবিধা নাই। আচ্ছা। দেশ কই? চাইলতাপুর। বাবা জীবিত? না। মা? মা আছে। আবার বিয়ে হইছে? হুম। সৎ বাপ তরে নেয় না? না। চাচার সাথে ছিলি? হুম। এখন চাচাও নেয় না? বজলু জবাব দিল না। কম্বলের উষ্ণতায় তার চোখ ভেঙে ঘুম নেমেছে। শিসের শব্দও এখন আসছে না। এরকম অদ্ভুত একটি শব্দ হয়তো সে শীতের কারণেই করত। আহা বেচারা! জয়নাল ছেলেটিকে হাত বাড়িয়ে আরো কাছে টেনে নিল। ঘুমুক, আরাম করে ঘুমুক। ট্রেনের শব্দ আসছে। এটা কোন ট্রেন? জারিয়া জাঞ্জাইলের ট্রেন নাকি? আজ মনে হয় সময় মতো এসে পড়েছে। নাকি মালগাড়ি? মালগাড়ির চলাচল এখন আর আগের মতো নেই। বিষয়টা কি মালবাবুকে একবার জিজ্ঞেস করলে হয়? জিজ্ঞেস করতে সাহসে কুলোয় না। মালবাবুর মেজাজ খুব খারাপ। মেজাজ খারাপ, মুখও খারাপ। যা মুখে আসে বলে ফেলে। ভদ্রলোকের ছেলে এই ধরনের গালাগাল কার কাছে শিখল কে জানে। তবে মেজাজ ভালো থাকলে এই লোক অন্য মানুষ। খোঁজ খবর করে, এটা ওটা জিজ্ঞেস করে। এই যে গরম কম্বল জয়নাল গায়ে দিয়ে আছে, এই কম্বলও পাওয়া গেছে মালবাবুর কারণে।
একদিন কথা নেই বার্তা নেই একটা কম্বল তার দিকে ছুড়ে দিয়ে বলল, যা, এটা নিয়ে ভাগ। হারামজাদা বান্দির পোলা, তোরে যেন চোখের সামনে না দেখি। জয়নাল মনের গভীর আনন্দ চাপা দিয়ে সহজভাবে বলার চেষ্টা করলো, আমি আবার কি করলাম? শুয়োরের বাচ্চা, আবার মুখের উপরে কথা বলে। চোরের ঘরের চোর, গোলামের ঘরের গোলাম। চোর বলায় জয়নাল কিছু মনে করেনি। চোর বলার হক মালবাবুর আছে। ওই তো কিছুদিন আগের ঘটনা। 10টা টাকা দিয়ে মালবাবু বললেন, জয়নাল, যা তো 5 কাপ চা নিয়ে আয়। কাপ ভালো করে ধুয়ে দিতে বলবি গরম পানি দিয়ে। জয়নাল টাকা নিয়ে ছুটে বের হয়ে গেল। তবে চায়ের দোকানের দিকে গেল না। তার সারাদিন খাওয়া হয়নি। সে মজিদের ভাতের দোকানে চলে গেল। ইরি চালের মোটা মোটা ভাত আর মলা মাছের ঝাল তরকারি। 10 টাকায় এত ভালো খাবার সে অনেক দিন খায়নি। মলা মাছের এরকম স্বাদের তরকারি সে এই জীবনে চাখেনি। ভাত খেতে খেতে সে ভাবছিল, মজিদ ভাইয়ের পা ছুঁয়ে সালাম করে। সে এমন তরকারি রাঁধতে পারে, তাকে সালাম করা যায়। মালবাবুর সামনে পরের 7 দিনে সে একবারও পড়ল না। দূরে দূরে সরে রইল। লোকটার স্মৃতিশক্তি খুবই খারাপ। 7 দিন পর তার কিছুই মনে থাকবে না, এইটাই একমাত্র ভরসা। হলো তাই। 7 দিন পর যখন মালবাবুর সঙ্গে প্রথম দেখা হলো, তিনি গম্ভীর গলায় বললেন, কি রে, তোর খোঁজ খবর নাই, কোথায় ছিলি? জয়নাল বলল, শরীরটা জুইচ্ছিল না। আপনি আছেন কেমন? কাহিল কাহিল লাগতেছে। চুপ কর হারামজাদা, আমারে কাহিল দেখায়? তোর মতো অত বড় মিথ্যুক আমি জন্মে দেখি নাই। শুয়োরের বাচ্চা, সামনে মিথ্যে বলে, লাথি খাইতে মন চায়। জয়নাল হাসে, তার ভালো লাগে। পরিষ্কার বোঝা যায় মালবাবুর মনটা আজ ভালো। নিশ্চয়ই অনেক মালামাল বুকিং হয়েছে। যখন প্রচুর মালামাল বুকিং হয় তখন তার মেজাজটা ভালো থাকে। ওজনের হেরফের করে মালবাবু পয়সা পান। কাঁচা পয়সা। কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা। সবসময় দেখা গেছে যার হাতে কাঁচা পয়সা তার মনটা ভালো। তোর পায়ের অবস্থা কি রে জয়নাল? ভালো না। চিকিৎসা করাচ্ছিস? বিনা পয়সা তো আর চিকিৎসা হয় না। 3 আঙ্গুল পেট্রোলের দাম ধরেন গিয়া 5 টাকা। পেট্রোল দিয়ে কি চিকিৎসা? পেট্রোল হইল আপনার বাতের 1 নম্বর চিকিৎসা। হারামজাদা বলে কি? তুই কি মোটর গাড়ি নাকি যে তোর পেট্রোল লাগবে? এসব চিকিৎসা কোন শুয়োরের বাচ্চা তোদের শেখায়? মালবাবু সমানে মুখ খারাপ করেন। জয়নালের বড় ভালো লাগে। যাদের মুখ খারাপ তাদের মনটা থাকে ভালো। যা কিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, জমে থাকছে না। ভদ্রলোকরা খারাপ কিছুই মুখ দিয়ে বলেন না, সব জমা হয়ে থাকে। তাদের জামা কাপড় পরিষ্কার, কথাবার্তা পরিষ্কার, চালচলন পরিষ্কার, আর মনটা অপরিষ্কার। এমনই অপরিষ্কার যে সোডা দিয়ে চাল দিলেও পরিষ্কার হবার উপায় নেই। এই জন্যেই কোনো ভদ্রলোক বিপদে পড়লে জয়নালের বড় ভালো লাগে। ভদ্রলোক বিপদে পড়ে চোখ বড় বড় করে যখন এদিক ওদিক চায়, ফটাফট ইংরেজিতে কথা বলে, তখন বড়ই মজা লাগে। তবে ভদ্রলোকরা সহজে বিপদে পড়ে না। বিপদে পড়ে তার মতো মানুষ। ভদ্রলোক বিপদে পড়লে বিপদ কেটে বের হয়ে যেতে পারে, তারা পারে না। তার চেয়েও যেটা ভয়াবহ, ভদ্রলোকরা তাদের বিপদ অন্যদের উপর ফেলে দিতে পারে। 3 বছরের আগের ঘটনাটা ধরা যাক। বৈশাখ মাস। সকাল 10টায় ইয়াদ আলী তার এক নতুন শাগরেদ নিয়ে উপস্থিত। ইয়াদ আলীকে দেখেই স্টেশনে সাত সাত রব পড়ে গেল। ইয়াদ আলী যখন এসেছে তখন কাণ্ড একটা ঘটবেই। ইয়াদ হচ্ছে সারা ময়মনসিংহের 1 নম্বর ঠগ। যে কোনো লোককে সে ঘোল খাইয়ে দিতে পারে। থানার ওসিকেও সে খোলা বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারে। ওসি টেরও পাবে না যে সে বিক্রি হয়ে গেছে। ইয়াদ আলী অতি ভদ্র, অতি বিনয়ী। বয়স 50-এর কাছাকাছি। সুন্দর চেহারা। লোকজন বলে ইয়াদ আলী উচ্চশিক্ষিত, বিএ পাস। বিচিত্র না, হতেও পারে। ইয়াদ আলী যখন এসেছে তখন একটা অঘটন ঘটবেই। সবাই মনে মনে তার জন্যে অপেক্ষা করতে লাগলো। জয়নাল ঝোঁকের মতো ইয়াদ আলীর পেছনে লেগে রইল। আজ সে কি করে তা দেখা দরকার।
ইয়াদ আলী ভৈরব লাইনের একটা গাড়িতে উঠে বসল, সেকেন্ড ক্লাস কামরায়, যাত্রী বোঝাই। নতুন বিয়ে হওয়া বর কনে শ্বশুর বাড়ি যাচ্ছে। কামরা ওরাই রিজার্ভ করে নিয়েছে। শুধু এই কামরায় না, পাশের একটা কামরাও রিজার্ভ। ইয়াদ আলী গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দু তিনজন হা হা করে উঠল, রিজার্ভ, রিজার্ভ। ইয়াদ আলী মধুর হেসে বলল, এটা যে রিজার্ভ সেটা জানি ভাই, জেনে শুনে উঠলাম। নামুন নামুন। নেমে যাব, গাড়ি চলার আগে নেমে যাব। শুধু একটা কথা বলার জন্য উঠেছি। কোনো কথা না, নিচে যান। এত অস্থির হলে তো ভাই চলে না। কি বলতে চাই এটা শুনেন। মসজিদ বানাবার জন্যে আমি চাঁদা চাইতে আসি নাই। আপনাদের কাছে কোনো সাহায্য চাইতে আসি নাই। আপনারা আমাকে কি সাহায্য করবেন? আপনাদের নিজেদেরই সাহায্য দরকার। আমি একজন বয়স্ক মানুষ। আমার শরীরটাও ভালো না। সামান্য দুটা কথা বলতে এসেছি। না শুনেই আপনারা চেঁচাচ্ছেন, নামুন নামুন। এটা কি ধরনের কথা? এটা কি ভদ্রলোকের কথা? আপনারা সবসময় মনে করেন ট্রেনে কেউ দুটা কথা বলতে চায় মানে ভিক্ষা চায়। ভাই, আমাকে কি ভিক্ষুক বলে মনে হয়? এই কি আমাদের শিক্ষা? এই কি? ইয়াদ আলীর মুখ দিয়ে কথার তুবড়ি বেরুতে লাগলো। বরযাত্রী হতচকিত, কেউ কেউ খানিকটা লজ্জিত। একজন বলল, কিছু মনে করবেন না, যা বলতে চান বলুন। না, আমি কিছুই বলতে চাই না। বলার ইচ্ছা ছিল, আপনাদের দেখে ভদ্রলোক বলে মনে হয়েছিল। ভাবছিলাম মনের ব্যথার কথাটা বলি। এই পর্যায়ে ইয়াদ আলী থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছে সে রাগ সামলাতে পারছে না। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ইয়াদ আলী কথা বন্ধ করে এক হাতে বুক চেপে বলল, শরীরটা যেন কেমন লাগছে। এক গ্লাস পানি, এক গ্লাস পানি। বলতে বলতে মাথা চক্কর দেওয়ার ভঙ্গি করে সে লম্বালম্বি ভাবে কয়েকজনের গায়ে পড়ে গেল। দারুণ হইচই। সবাই চেঁচাচ্ছে, পানি, পানি, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, ডাক্তার কেউ আছে, ডাক্তার। এই ভিড় এবং হট্টগোলের মাঝে ইয়াদ আলীর সাগরেদ কোণের দুটি সুটকেস নামিয়ে ফেলল। নামালো সবার চোখের সামনে। কেউ তা দেখলও না। জয়নাল শুধু বলল, বেটা, সাবাস। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ইয়াদ উঠে বসল। বলল, শরীরটা একটু ভালো লাগছে। সবাই ধরাধরি করে তাকে নামিয়ে দিল। ঘটনার একদিন পরই দারুণ হইচই। পুলিশ এসে জয়নালের মতো যে কজনকে পেল সবাইকে ধরে নিয়ে গেল। জানা গেল ইয়াদ আলীর দল এক ৩০ ভরি সোনার অলংকার নিয়ে সরে পড়েছে। কনের কানে সামান্য দুল ছাড়া অন্য কোনো অলংকার ছিল না। সব সুটকেসে ভরা ছিল। বরের আপন মামা পুলিশের আইজি। তিনি প্রচণ্ড চাপ দিলেন। সেই চাপে গৌরীপুর স্টেশনে জয়নালের মতো সবাই গ্রেফতার হয়ে গেল। মজা মন্দ না, দোষ কে করে আর শাস্তি হয় কার? পুলিশের কাজকর্ম চমৎকার। কিছু জিজ্ঞেস করবার আগে খানিকক্ষণ পিটিয়ে নেবে। আরে বাবা, কিছু প্রশ্ন কর। প্রশ্নের উত্তরে কি বলে মন দিয়ে শোন। সেটা পছন্দ না হলে তারপরে পেটাও। তা না, প্রথমেই মার। রুলের গুতা। রুলের গুতা যে এমন ভয়াবহ জয়নালের ধারণাতেও ছিল না। গুতা বসানো মাত্র বাবারে মারে বলে চিৎকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাও ভালো, পুলিশের কারণে বাপ মার কথা মনে পড়ল। পুলিশের গুতা না খেলে মনে পড়তো না। এই দিক দিয়ে বিবেচনা করলে বলতেই হয় পুলিশ একটা সৎ কাজ করেছে। পিতামাতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। এতে পুলিশের কিছু সোয়াব হয়েছে বলেও তার ধারণা। মার খেলেও জয়নাল পুলিশের উপর খুবই খুশি। কারণ পুলিশ কুলি সর্দার মোবারককেও ধরেছে। শুধু যে ধরেছে তাই না, বেধড়ক পিটিয়েছে। রুলের গুতা খেয়ে হারামজাদা রক্ত বমি করেছে। এত বড় একটা জোয়ান পুলিশের কাছে কেঁচোর মতো হয়ে গেছে। এটা দেখতেও ভালো লাগে। মোবারক শুধু যে কুলি সর্দার তাই না, গৌরীপুর স্টেশনের ক্ষমতাবান মানুষদের একজন। স্টেশন মাস্টারকেও তাকে সমীহ করে চলতে হয়। যদি মোবারকের সঙ্গে কখনো দেখা হয়, স্টেশন মাস্টার নরম গলায় বলেন, কি মোবারক, ভালো? ১৫টার মতো মালগাড়ির পুরনো ওয়াগন বিভিন্ন জায়গায় পড়ে আছে।
এইসব ওয়াগনে দিব্যি সংসার ধর্ম চলছে। এক একটা ওয়াগন, এক একটা বাড়ি, এই সবই মোবারকের দখলে। সে প্রতিটি পরিবার থেকে মাসে 100 টাকা ভাড়া কাটে। ভাড়ার অংশবিশেষ স্টেশনের বড় অফিসাররা পায়। সিংহভাগ যায় মোবারকের পকেটে। একটা ওয়াগনে কয়েকজন দেহপসরণী থাকে। মোবারক তাদের তত্ত্বাবধায়ক। তার নিজের 2 বিয়ে। অতি সম্প্রতি আরেকটি বিয়ে করেছে, এক বিহারী বালিকা, নাম রেশমি। ওই বালিকার রূপ নাকি আগুনের মতো। জয়নালের মতো লোকজন যাদের স্টেশন ছাড়া ঘুমানোর জায়গা নেই, যারা নম্বরি কুলি নয় বা তেমন কোনো কাজকর্ম যাদের নেই, তারা মোবারককে যমের মতো ভয় পায়। মোবারকের ছায়া দেখলে তাদের আত্মা শুকিয়ে যায়। সেই মোবারককেও পুলিশ ধরল এবং পুলিশের গুতা খেয়ে সে রক্তবমি করল। এই আনন্দের কাছে নিজের মার খাওয়ার ব্যথা কিছুই না। দারোগা সাহেব যখন জয়নালকে বলেন, তুই কি জানিস বল? জয়নাল বলল, হুজুর, মা বাপ, কথার কথা হিসেবে বলা। খাকি পোশাক পরা সবাইকে ঘন ঘন হুজুর, মা বাপ বলতে হয়। আমি কিছুই জানি না, লুলা মানুষ। এই দেখেন ঠ্যাঙের অবস্থা, আমার লড়নের শক্তি নাই। নিঃশ্বাস নেবার জন্যে থামতেই দারোগা সাহেব রুল দিয়ে কোপ করে পেটে আরেকটা গুঁতা দিয়ে বলল, একজনের কাজ না, এটা হলো গ্যাংয়ের কাজ। কারা আছে এই গ্যাংয়ে বল? আবার রুলের গুঁতো। হুজুর, মা বাপ, হুজুরের সঙ্গে মিথ্যা বলবো না। কে বা কাহারা এটা করেছে কিছুই জানি না, তবে আমার মনে সন্দেহ মোবারক কিছু কিছু জানে। জয়নাল মোবারকের নামটা লাগিয়ে দিল। মোবারককে এরা ছিলে ফেললে তার মনটা শান্ত হয়। চামড়া ছিলে লবণ দেওয়ার ব্যবস্থা থাকলে সে নিজের পয়সায় লবণ কিনে দিত। দারোগা সাহেব বললেন, মোবারককে তোর সন্দেহ? কেন শুনি? ইচ্ছা করে আরেকজনের নাম লাগাচ্ছিস? বজ্জাতের বজ্জাত। হুজুর, মা বাপ, নাম লাগানির কিছু নাই। স্টেশন কন্ট্রোল করে মোবারক। স্টেশনে কি হয় না হয় সবই তার জাননের কথা। বাবা, তুই দেখি ইংরেজিও জানিস? স্টেশন কন্ট্রোল? কে কাকে কন্ট্রোল করে এখন দেখবি। কোন বজ্জাতের পাছায় চামড়া থাকবে না। 1 মাস পাছা রোদে দিয়ে শুকাতে হবে। 3 দিনের দিন সবাই খালাস পেয়ে গেল, শুধু মোবারক আটকা রইল। সে ছাড়া পেল 7ম দিনে। তবে যে মোবারক ছাড়া পেল সে মোবারককে কেউ চেনে না। শুকিয়ে চটি জুতা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই বেকায়দা জায়গায় পুলিশের রুলের গুঁতা খেয়েছে। কিছু খেলেই বমি করে ফেলে, সেই বমির সঙ্গে রক্ত উঠে আসে। মালবাবু তাকে দেখে আঁতকে উঠে বললেন, আহা, কি অবস্থা করেছে! হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা, নয়তো মারা পড়বি। সিগন্যালবাবু বললেন, এরা এত সহজে মরে না, 2-1 দিন যাক, দেখবেন ঠিক আগের অবস্থা। সিগন্যালবাবুর কথা ঠিক হলো না। 7 দিনেও মোবারকের অবস্থা 19-20 হলো না, আরও যেন কাহিল হলো। নতুন কুলি সর্দার হলো হাশেম, মোবারকের ঘনিষ্ঠ শাগরেদ। এই হাশেমের দলই মোবারককে খুন করল। ইঞ্জিন শান্টিং করছিল, নির্জন জায়গা, লোকজন নেই। হঠাৎ সেই ইঞ্জিনের সামনে মোবারককে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো। হাশেম দৌড়ে এসে স্টেশন মাস্টারকে খবর দিল। কাঁদো কাঁদো গলায় বলল, বিরাট অ্যাক্সিডেন্ট হইছে, মোবারক কাটা পড়েছে, শান্টিং ইঞ্জিনের নিচে পড়ছে, দক্ষিণের সিগন্যাল পয়েন্টের 10-15 হাত পিছনে। বলিস কি? নিজের চোখে দেখা মাস্টার সাহেব। মোবারক তো নড়তেই পারে না, সে এত দূর গেল কিভাবে? মৌতে টানছে। কি করবেন কন? মৌতে টানলে না গিয়ে উপায় নাই। বড়ই দুঃখের সংবাদ। হাসেম চোখে গামছা দিয়ে খানিকক্ষণ কাঁদল। কান্নার ফাঁকে যা বলল তার অর্থ হচ্ছে, মোবারক ভাই একটা মানুষের মতো মানুষ ছিল। তার মৃত্যুতে দুনিয়ার যা ক্ষতি হলো তা পূরণ হবার নয়। তবে হাশেম সেই ক্ষতি দ্রুত পূরণ করবার চেষ্টা করল। মোবারকের তৃতীয় বউ রেশমা নামের বালিকাটিকে বিয়ে করল। রেল ওয়াগনগুলির কর্তৃত্ব নিয়ে নিল। কেউ বাধা দিল না। হাশেম মোবারকের মতো মূর্খ ছিল না। সে একের পর এক ক্ষমতা দখল করল খুব সাবধানে। সেই সঙ্গে নিজের ক্ষমতা বৃদ্ধি করল।
মোবারক নম্বরি কুলির সংখ্যা বৃদ্ধিতে কখনো রাজি ছিল না। হাসেম সেই কাজটি করল। কুলির সংখ্যা বাড়ুক, যত সংখ্যা বাড়বে ততই ভালো। সংখ্যা বাড়া মানে শক্তি বৃদ্ধি। একদিন জয়নালের কাছে এলো, জয়নাল ভাই, নম্বরি কুলির দরখাস্ত করেন, সবে করতেছে। জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল, কি যে কন, আমার কি এই ক্ষমতা আছে? একটা বালিশ হাতে নিলে মনে হয় গাঢ় পাহাড় হাতে নিলাম। দেহেন পাউডার অবস্থা, আমার মৃত্যু সন্নিকট। আইজ পাও খারাপ, কাইল ভালো হইব, অসুবিধা কি? দরখাস্ত দেন, ফর্মের দাম 2 টাকা। গুন্ডা পান্ডাদের সঙ্গে বিবাদ করে লাভ নেই। দরখাস্ত করে দিয়ে জয়নাল হলো 41 নম্বর কুলি। লাল শার্ট বানাতে হবে নিজের খরচায়। শার্টের বুক পকেটে নম্বর লেখা থাকবে। আরও নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুন কাগজে কলমে লেখা। ১. যাত্রীগণের সহিত সদা সর্বদা ভদ্র ব্যবহার করিতে হইবে। ২. মাল পরিবহনে মন প্রতি 2 টাকা হিসাব মানিয়া চলিতে হইবে। মালের ওজন প্রসঙ্গে কোনো প্রশ্ন উঠিলে রেলওয়ে কর্মচারীদের সাহায্য নেওয়া যাইবে। ৩. অবৈধ মালামাল পারাপার করা যাইবে না। কোনো মালের ব্যাপারে সন্দেহ হওয়া মাত্র রেলওয়ে পুলিশকে অবহিত করিতে হইবে। টাকার অভাবে জয়নাল লাল জামাটা বানাতে পারেনি। লাল জামা থাকুক বা না থাকুক, সে একজন নম্বরী কুলি, এটা কম কথা না। গৌরীপুর রেল স্টেশনে ভোর হয়েছে। চারদিকে ঘন কুয়াশা। টু ডাউন মোহনগঞ্জ ময়মনসিংহ প্যাসেঞ্জার স্টেশনে দাঁড়িয়ে আছে। যাত্রীতে ট্রেন ঠাসা। হইচই কলরবের সীমা নেই। বজলু এখনো ঘুমুচ্ছে। জয়নাল বজলুকে রেখে ট্রেনের দিকে এগিয়ে গেল। দীর্ঘদিনের অভ্যাস, ট্রেন দেখলেই কাছে যেতে ইচ্ছে করে। আজ পা ফেলতে কষ্ট হচ্ছে না। ব্যাপারটা কি, সেরে যাচ্ছে? মাদারগঞ্জের পীর সাহেব মনে হচ্ছে সহজ পাত্র না। এই বুড়ো, এই, তাকে কি ডাকছে? তার বয়স 40ও হয়নি, এখনই তাকে বুড়ো ডাকছে। মাথার চুলগুলির জন্য এরকম হয়েছে। কোমরে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে সব চুল পেকে গেল। আল্লাহর কি লীলা, সে ব্যথা পেল কোমরে, তার ফলে একদিকে মাথার চুল পেকে গেল, অন্যদিকে পা হলো অচল। কোমরের কিছুই হলো না। আল্লাহ তাআলার এটা কেমন বিচার? এই বুড়ো, এই। জয়নাল এগিয়ে গেল। জানালার পাশে কচি কচি মুখের একটা মেয়ে বসে আছে। তার কোলে একটি শিশু। শিশুটি তার স্বরে চেঁচাচ্ছে। মেয়েটির পাশে তার স্বামী। সেই বেচারার কোলেও একটি শিশু। সেই শিশুটিও কাঁদছে। মনে হচ্ছে যমজ। যমজ বাচ্চারাই একসঙ্গে কাঁদে, হাসে। জয়নাল বলল, কি বিষয় আম্মা? একটু পানি এনে দিতে পারবে? খাবার পানি? টিউবওয়েলের পানি আছে, ভালো পানি। এক চুমুকে শরীর ঠান্ডা। আর গরম পানি দিতে পারবে? আল্লাহ ভরসা, চায়ের দোকানে একটা টাকা দিলেই গরম পানি দিব। এই নাও, এই ফ্লাক্সটাতে গরম পানি, আর এইটাতে রেগুলার পানি, মানে ঠান্ডা পানি। গরম পানির জন্যে 2টা টাকা দেন আম্মা। মেয়েটি টাকা খুঁজছে। তার বিশাল কালো ব্যাগে সম্ভবত 1 টাকার নোট নেই। মেয়েটির স্বামী বিরক্ত গলায় বলল, তুমি পানি আনার জন্য এসব পাত্র দিচ্ছ কেন? এছাড়া আর কি দেব? আর কি আছে? মেয়েটির স্বামী ইংরেজিতে কি সব বলল, যার মানে খুব সম্ভব এই লোক পাত্রগুলি নিয়ে পালিয়ে যাবে। জয়নাল ইংরেজি বুঝে না, কিন্তু মানুষের ভাবভঙ্গি বুঝতে পারে। সে মেয়েটির স্বামীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মানুষকে এত অবিশ্বাস করা ঠিক না। লোকটি মনে হচ্ছে এই কথায় লজ্জা পেল। পাক, মাঝে মাঝে লজ্জা পাওয়া ভালো। ভদ্রলোকরা লজ্জা পেলে দেখতে ভালো লাগে। চোখ মুখ লাল হয়ে যায়, কথা ঠিকমতো বলতে পারে না, তোতলাতে থাকে। মেয়েটা তার কালো ব্যাগে টাকা খুঁজে পেয়েছে। সে স্বামীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে দামি একটা ফ্লাস্ক এবং পানি রাখার চমৎকার একটা পাত্র বাড়িয়ে বলল, ধুয়ে নিও কেমন? আচ্ছা আম্মা, তাড়াতাড়ি আসবে, আমি 5 টাকা বকশিস দেব। বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। জয়নাল তার খোঁড়া পা নিয়ে যথাসম্ভব দ্রুত এগুতে লাগলো। ঠান্ডা এবং গরম পানি নিয়ে ফিরে যাবার প্রশ্নই উঠে না। সে লাইন টপকে বাজারে চলে গেল। জিনিস দুটির জন্যে আশাতীত দাম পাওয়া গেল।
220 টাকা। চাপাচাপি করলে 250 পাওয়া যেত। যাক, যা পাওয়া গেছে তাই বা মন্দ কি? 220 টাকা খেলা কথা না। হাত এখন একেবারে খালি। বাচ্চা দুটোর জন্য খারাপ লাগছে। আহা, অবুঝ শিশু, পেটের খিদে কাঁদছে। তবে ওরা কিছু একটা ব্যবস্থা করবেই। তাছাড়া শিশু হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলা নিজেই এদের উপর লক্ষ্য রাখেন। খিদের চোটে এরা কিছুক্ষণ কাঁদবে। এরও ভালো দিক আছে। চিৎকার করে কাঁদলে ফুসফুস পরিষ্কার থাকে। ক্ষয়কাশ, হাঁপানি এইসব কখনো হয় না। সব মন্দ জিনিসের একটা ভালো দিকও আছে। ঘণ্টাখানেক পর জয়নাল স্টেশনে ফিরল। ট্রেন চলে গেছে, স্টেশন ফাঁকা। বজলু কম্বল ভাঁজ করে বগলে নিয়ে চুপচাপ বসে আছে। ঠোঙ্গায় করে জয়নাল পরোটা ভাজি নিয়ে এসেছে। বজলুকে ঠোঙ্গাটা এগিয়ে দিয়ে দরাজ গলায় বলল, আরাম কইরা খা। বজলু আগ্রহ করে খাচ্ছে, বারবার তাকাচ্ছে জয়নালের দিকে। এই অবিশ্বাস্য ঘটনায় সে অভিভূত। জয়নাল বলল, কেউ কি আমারে খুঁজছে? বজলু না সূচক মাথা নাড়ল। জয়নাল রেলওয়ে হিন্দু টি স্টলের সামনে বেজার মুখে দাঁড়িয়ে আছে। হিন্দু টি স্টল চালায় পরিমল। তার ব্যবহার খুবই খারাপ, তবে চা বানায় ভালো। অন্য জায়গায় আধা কাপ চা দিয়ে 1 টাকা রেখে দেয়, পরিমল তা করে না। জয়নাল বলল, পরিমলদা, 1 কাপ চা দিহি, গরম হয় যেন। পরিমল মুখ বিকৃত করে বলল, কাছে আয়, হা কর, মুখের মধ্যে চা বানায়ে দেই, গরম চা। জয়নাল পরিমলের কথা শুনেও না শোনার ভান করল। সকালবেলায় ঝগড়া করে লাভ নেই। পকেটে এতগুলো টাকা নিয়ে ঝগড়া করতেও মন চায় না। মানুষের যাবতীয় ক্ষুদ্রতা ও তুচ্ছতা ক্ষমা সুন্দর চোখে দেখতে ইচ্ছে করে। পরিমলদা, আমার এই পুলাডারে 1 কাপ মালাই চা দাও, সর যেন থাকে। পরিমল চোখের কোণে বজলুকে এক ঝলক দেখল, শুকনো গলায় বলল, আগে টেকা দে, 5 টাকা। 5 টাকা? কি কও তুমি? মালাই চা 2 টাকা কাপ, আর তোর কাছে আগের পাওনা 2 টাকা। জয়নাল নিতান্ত অবহেলায় 100 টাকার একটা নোট বের করল, যেন এরকম বড় নোট সে প্রতিদিন বের করে। এটা কিছুই না। সে উদাস গলায় বলল, ভাঙতি না থাকলে নোট রাইখা দাও, যখন ভাঙতি হয় দিবা। টেহা পাইছস কই? এটা দিয়ে তো তোমার কোনো দরকার নেই পরিমলদা। তুমি হইল দোকানদার মানুষ। কাস্টমার তোমারে হুকুম দিব, সেই হুকুমে তুমি জিনিস দিবা, পয়সা নিবা। তুমি হইলা হুকুমের গোলাম। কথাটা বলে জয়নাল খুব তৃপ্তি পেল। উচিত কথা বলা হয়েছে। শালা মালাউনের এখন আর মুখে কথা নাই। পরিমলের দোকানের চা আজ অন্য দিনের চেয়ে ভালো লাগলো। চায়ের মধ্যে তেজপাতা দেয়ায় কেমন পায়েস পায়েস গন্ধ। জয়নাল দরজ গলায় বলল, দেখি পরিমলদা, আরেক কাপ চা, চিনি বেশি করে দিবা। পরিমল আরেক কাপ চা বাড়িয়ে দিল। বজলু আগের কাপই এখনো শেষ করতে পারেনি, ফু দিয়ে দিয়ে খাচ্ছে। এক একটা চুমুক দিচ্ছে আর জয়নালের দিকে তাকাচ্ছে। জয়নাল মনে মনে ভাবল, এই ছেলেটার একেবারে কুকুর স্বভাব। কুকুরকে খেতে দিলে সে মালিকের দিকে একটু পর পর তাকায় আর লেজ নাড়ে। এই হারামজাদাও তাই করছে। লেজ নেই বলে লেজটা নাড়াতে পারছে না। জয়নালের হঠাৎ মনে হলো, আল্লাহ তাআলা সব জন্তুকে লেজ দিয়ে পাঠালো, মানুষকে কেন দিল না? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ সবারই লেজ আছে। মানুষের থাকলে তো কোনো ক্ষতি হতো না। আসলেই চিন্তার বিষয়। কাউকে জিজ্ঞেস করে জিনিসটা জানা দরকার। জয়নালের মনে মাঝে মাঝে উচ্চ শ্রেণীর কিছু চিন্তা ভাবনা আসে। তখন কেন জানি বড় ভালো লাগে। নিজেকে অন্যের চেয়ে আলাদা বলে মনে হয়। বেশিরভাগ মানুষই তো এক পদের, খাও আর ঘুমাও, এর বাইরে কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করার যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা কয়জন আর কাজে লাগায়? যাই পরিমলদা, চা ভালো বানাইছো, 1 টাকা বেশি রাখো, বকশিস। তোমারে বকশিস, তোমারে বকশিস করলাম, হি হি হি। হারামজাদা বকশিস দেখায়, লাথি খাবি। জয়নাল দাঁত বের করে হাসল। জায়গা মতো অপমান করা হয়েছে, অনেক দিন মনে রাখবে। ভাঙতি টাকা সবই ফেরত দিয়েছে।
মালন জাতের এই এক গুণ, টাকা পয়সার ব্যাপারে খুব সাবধান। মুসলমান হলে বলতো, টাকা থাকুক আমার কাছে, এখন ভাঙতি নাই, ভাঙতি হলে নিবি। তারপর আজ দিব, কাল দিব করে খালি ঘুরাতো। বজলু পেছনে পেছনে আসছে, আসুক, অসুবিধা কি। ভাঁজ করা কম্বল বগলে ধরে আছে। জয়নালের জন্যে সুবিধাই হলো, ঝাড়া হাত পা, সাথে আছে চৌকিদার। খিদা লাগছে নাকি রে? ওই বজলু। হুম। হু কিরে বেটা, পরোটা ভাজি তো খাইলি একটু আগে, এখন খাইলি মালাইসা। এক মালাইসা খাইয়া একদিন থাকা যায়। খিদা সহ্য করা অভ্যাস কর, পরে কামে লাগবো। এইসব অভ্যাস ছোটবেলায় করা লাগে, বুঝছস? হুম। পান বিড়ির দোকান থেকে জয়নাল এক প্যাকেট স্টার সিগারেট কিনল। সিগারেট ধরালো না, আস্ত একটা প্যাকেট তার পকেটে। এই আনন্দটা সে ভোগ করতে চায়। সে হাঁটছে স্টেশনের শেষ মাথার দিকে। ওইদিকে সিগন্যাল ঘর। সিগন্যাল ম্যান পাগলা রমজানের সঙ্গে তার মোটামুটি খাতির আছে। রমজানকে সে ডাকে রমজান ভাই এবং বেশ ভক্তি শ্রদ্ধা করে। কারণ ওই লোকটা আর ১০টা লোকের মতো না, চিন্তা ভাবনা করে। কিছু কিছু চিন্তা বড়ই জটিল চিন্তা, যা জয়নালের মাথাতেও ঢুকে না। আবার কিছু কিছু চিন্তা পানির মতো, বুঝতে অসুবিধা হয় না। গত বর্ষায় এরকম একটা চিন্তা শুনে সে বড় অভিভূত হয়েছে। সেদিন ঘোর বর্ষা। রমজান ভাই চাবির গোছা নিয়ে লাইন বদলাতে যাচ্ছে। কাজটা দেখতে সহজ হলেও আসলে সহজ না। একটা ভারী লোহার দণ্ড একদিক থেকে অন্যদিকে নিতে হয়। তখন ঘটাং করে লাইন বদল হয়। ট্রেন এলে আগের লাইনে না গিয়ে তখন যাবে অন্য লাইনে। রমজান বলল, ও জয়নাল, আমার সাথে আয়, ছাতা ধরবি। হাঁটতে পারিস তো? পারি, চলেন যাই। যেতে যেতে রমজান বলল, একজন কেউ সাথে থাকলে সুবিধা, পয়েন্টার তুলতে কষ্ট হয়, বয়স হইছে, রিটায়ারের টাইম। জয়নাল বলল, যখন দরকার হইবে খবর দিয়েন, আমি আসি। ঝুম বৃষ্টির মধ্যে ছপ ছপ করে দুজন যাচ্ছে। তখন রমজান একটা ভাবনার কথা বলল, ও জয়নাল, একটা কথা বলি শোন। বলেন রমজান ভাই। আমার বেতন হইল ৪৩০, এর সাথে মেডিকেল ১০, ৪৪০। আমি মানুষটা ছোট পদের কিনা ক দেখি। ৪৪০ টাকায় কি হয়? একটা ঘোড়ারও খাওন হয় না, ঠিক কি না? ঠিক। এই আমার হাতে কি ক্ষমতা চিন্তা করছস? একবার যদি লাইন উল্টাপাল্টা কইরা দেই, তাইলে যে এক্সিডেন্ট হইব, সেই এক্সিডেন্টে মানুষ মরব কম হইলেও ১,০০০। কি সর্বনাশ! ১,০০০ মানুষের জান হাতের মুঠোয় নিয়া কাম করি, বুক ধড়ফড় করে। বুঝলি জয়নাল? আমারও বুক ধড়ফড় করতেছে রমজান ভাই। তোরে গোপন একটা কথা কই, মন দিয়া শোন। একদিন দিমু অ্যাক্সিডেন্ট বাজাইয়া। কি কইলেন? আমি এক কথা একবার কই, ১০ বার কই না। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? হুম। কোন দিন? যে কোনো দিন হইতে পারে, আইজও হইতে পারে। কি সর্বনাশের কথা! হুম, হুম। সর্বনাশ বলে সর্বনাশ। এর নাম সারে সর্বনাশ। কথা কিন্তু গোপন রাখবি। কাকপক্ষীও যেন না জানে। কাকপক্ষী না জানার মতো গোপন সংবাদ এটা না। স্টেশনের সবাই জানে। পাগলা রমজান নাম তো শুধু শুধু হয়নি। এইসব কথাবার্তার জন্যই হয়েছে। তবে লোকটার মাথায় চিন্তা খুব ভালো খেলে। এই জন্যই তাকে খুব ভালো লাগে। লেজ বিষয়ক যে চিন্তাটা জয়নালের মাথায় এসেছে, এর সহজ ব্যাখ্যা একমাত্র জয়নাল ভাইই দিতে পারেন। রমজানকে পাওয়া গেল ঘুমটি ঘরে। জয়নালকে দেখেই বলল, কিরে জয়নাল, আছোস কেমন? বালা। সাথে এই পোলাকে? স্টেশনের পোলা, আছে আমার সাথে। সিগারেট খাইবেন রমজান ভাই? নিজের পয়সা ছাড়া অন্যের জিনিস খাই না। জয়নাল এটা জানে, তবু ভদ্রতা করল। তার সঙ্গে স্টার সিগারেটের প্যাকেটটা আছে। রমজান ভাই রাজি থাকলে পুরো প্যাকেটটা দিয়ে দিত। বড় ভালো লোক। ভালো লোকের জন্যে কিছু করতে ইচ্ছা করে। রমজান ভাই, কি? একটা চিন্তা আসছে মাথার মধ্যে। চিন্তাটা হইল লেজ নিয়া।
সব জন্তুর লেজ আছে। এই যে ধরেন একটা টিকটিকি, এরও লেজ আছে। মানুষও তো ধরতে গেলে একটা জন্তু, এর লেজ নাই। এর কারণটা কি? রমজানকে এই তথ্য মনে হলো খুব নাড়া দিয়েছে। সে চোখ বন্ধ করে বসে আছে, মাঝে মাঝে মাথা নাড়ছে। জয়নাল, জি। ভাবনার খোরাক আছে এর মধ্যে। দেখি চিন্তা কইরা কিছু পাই কিনা। আজ তাহলে যাই রমজান ভাই। রমজান হ্যাঁ না কিছুই বলল না, আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। জয়নাল তাকে ভালো চিন্তার খোরাক দিয়ে গেছে। সব জাতির লেজ আছে, মানব জাতির লেজ নাই। বিষয়টা কি? গৌরীপুর জংশন এর প্রথম পর্ব কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। হুমায়ুন আহমেদের গল্প সবসময় আমাদের জীবনের বাস্তব আর আবেগকে ছুঁয়ে যায়। যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন, লাইক দিন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।